১৬১০ সালে মূলত রাজধানী ঢাকা রাজধানী হিসাবে স্বীকৃতি পায়। এই ঢাকা শহর বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, আর এই বুড়িগঙ্গার কোল ঘেঁষেই একটি গুরুত্বপূর্ণ জনপদ, নাম ফরাসগঞ্জ। এই ফরাসগঞ্জে রয়েছে অসংখ্য গুরুত্বপূর্ণ এবং প্রাচীন নিদর্শন। তার মধ্যে আমার পিছনে যে স্থাপনা দেখতে পাচ্ছেন, লালকুঠি বা নর্থব্রুক হল, এর সামনেই রয়েছে মঙ্গলালয়, রয়েছে লক্ষ্মী ভিলা, রয়েছে ঢাকার প্রথম ৫ তারকা মানের হোটেল রূপলাল হাউস, এছাড়াও রয়েছে বিবিকা রওজা। টু দ্য ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব রাজধানীর একটি গুরুত্বপূর্ণ জনপদ ফরাসগঞ্জের ঐতিহাসিক কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। 52 বাজার 53 গলির এই পুরান ঢাকা। ১৭৪০ সালের দিকে এই এলাকাতেই স্থায়ী বসতি গড়ে তুলেছিলেন এদেশে ব্যবসা করতে আসা ফ্রেঞ্চ বা ফরাসিরা। সেই ফরাসি থেকেই ফরাস আর বাজারের প্রতিশব্দ গঞ্জ, এই মিলে এলাকার নামকরণ করা হয় ফরাসগঞ্জ। এখানকার প্রাচীন বাড়িগুলো যে স্থাপত্যশৈলী লক্ষণীয়, তাতে ফরাসি ঐতিহ্যের ছাপ ফুটে ওঠে। বুড়িগঙ্গা নদীর পার ঘেঁষে ফরাসগঞ্জের রাস্তার দুই ধারে যাবতীয় মশলা আর শুকনো বাজারের আড়ত। আলু, পেঁয়াজ, হলুদের বস্তার ঝাঁঝালো গন্ধ আর শুকনো মরিচের ঝাল নাকে এসে লাগছিল হাঁটতে হাঁটতে। পরন্তু দুপুরে ট্রাক আর ভ্যানে মালামাল তৈরির ব্যস্ততা রাস্তা জুড়ে ছিল জ্যাম। পুরনো ঢাকার আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনা। তার মধ্যে অন্যতম একটি স্থাপনা হল নর্থব্রুক হল। 1874 সালে তৎকালীন ভারতের গভর্নর জেনারেল জর্জ ব্যারিং নর্থব্রুক ঢাকা সফরে এসেছিলেন। তার এই সফরকে স্মরণীয় করে রাখতেই একটি টাউন হল নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে 1872 থেকে 1876 সাল এর মধ্যবর্তী সময়ে এটি নির্মাণ করা হয়েছিল। এই স্থানেই ছিল দেশের প্রাচীন নাট্যালয়। তৎকালীন পুরান ঢাকার ধর্নাঢ্য ব্যবসায়ী ও জমিদাররা গভর্নর জেনারেলের সম্মানে এর নাম দিয়েছিল নর্থব্রুক হল, যা বর্তমানে লালকুঠি নামে বেশি পরিচিত। লাল রঙে রাঙানো হওয়ায় ইমারতটি স্থানীয়রা লালকুঠি বলতে পছন্দ করেন। লালকুঠি বলতে থাকায় একসময় এর নাম হয়ে যায় লালকুঠি। সম্প্রতি স্থাপনাটি সংস্কার কাজ চালু রয়েছে, যা এখনো চলমান। ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে এই লালকুঠি বা নর্থব্রুক হল অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ওয়াইজঘাট সংলগ্ন স্থানে খাড়া উত্তরে 4টি অষ্টভুজ আকৃতির মিনার বিশিষ্ট ভবনটি একসময়ের ঢাকার দৃষ্টিনন্দন স্থাপনার মধ্যে ছিল অন্যতম। মোঘল স্থাপত্য রীতির সাথে ইউরোপীয় রেনেসাঁ সংমিশ্রণে নির্মিত স্থাপনাটি ছিল বুড়িগঙ্গার তীরবর্তী স্থানে অবস্থিত রাজকীয় ও দৃষ্টিনন্দন একটি স্থাপনা। 1926 সালে ঢাকা পৌরসভা ও পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরকে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সম্বর্ধনা দেওয়া হয়েছিল এই লালকুঠিতে। পাঠিত হয়েছিল মানপত্র। সদরঘাট যেতেই যে পার্কটি চোখে পড়ে তার নাম ভিক্টোরিয়া পার্ক, যা বর্তমানে বাহাদুর শাহ পার্ক নামেও বেশ পরিচিত। এই পার্কের শেষ অংশ থেকে সদরঘাটের চাঁদপুর টার্মিনাল পর্যন্ত যে রোডটি এসেছে তারও নামকরণ হয়েছিল নর্থব্রুক হল রোড নামে। গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা, ক্যান্টনমেন্ট, ভাওয়াল উদ্যান সবই পরিচিত। এই ভাওয়ালের রাজা রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরী নর্থব্রুক হল নির্মাণে দিয়েছিলেন 10,000 টাকা। 1882-তে এই টাউন হলকে পাঠাগারে রূপান্তর করা হয়। জনসন হল নামে একটি ক্লাব ঘরও সংযুক্ত করা হয়। 1887 সালে এখানে বিলেত থেকে কিছু সংখ্যক বইও আনা হয়েছিল। এটি ছিল দেশের অন্যতম এক পাঠাগার, যাতে দেশি বিদেশি 10,000-এর বেশি বই ছিল। পাকিস্তান আমল থেকে এই পাঠাগারটি অবহেলায় পড়ে যায়। মুক্তিযুদ্ধ চলাকালীন অসংখ্য বই নষ্ট করা হয়েছিল। এরপর থেকে শুধু ধ্বংসই হয়েছে, কেউ আর গড়ে তোলেনি।
অতি সম্প্রতি ভবনটি তার আসল অবয়ব ঠিক রেখে সংস্কার কাজ চলছে। ভবনটির পাশে ৭৯ নং ওয়ার্ড কমিশনার কার্যালয় ছিল। বর্তমানে নতুন একটি ভবনে ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাবের কার্যক্রম চালু রয়েছে। সঠিক সংস্কার এবং পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার ক্ষেত্রে এই নটবুক হলটি একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। রাস্তার নাম বিকে দাস লেন। বিংশ শতাব্দীর শুরুর দিকে বসন্ত কুমার দাস নামে এক ব্যবসায়ী বরিশাল থেকে এসে বুড়িগঙ্গার পাড়ে এই এলাকাতে গড়ে তুলেছিলেন তার আবাস। ব্যবসায় প্রসিদ্ধির সঙ্গে সঙ্গে পরোপকারী হিসাবেও তার ছিল বেশ নামডাক। পরবর্তীতে এই রাস্তার নামকরণ করা হয় বিকে দাস লেনে। এই রাস্তাতেই রয়েছে লালকুঠি, রূপলাল হাউস, বেবিকা রওজার মতো ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনা। রাস্তা দিয়ে এগুতেই চোখে পড়ল ঝুলন্ত বারান্দা সহ হলদে সেই বাড়িটি। দরজা জানালা বন্ধ, বাড়ির আঙ্গিনায় নিচু রডের বেড়া দিয়ে আগলানো। সামনের ছোট্ট গেটটিও তালাবদ্ধ। স্পষ্টই বোঝা যাচ্ছিল দীর্ঘদিন ধরে এখানে কারো আবাস নেই। শত বছরের পুরনো অসম্ভব সুন্দর এই স্থাপনা দেখে যে কারো চোখ আটকে যেতে পারে। বিকে দাস লেন, যার নামে সেই প্রখ্যাত ব্যবসায়ী বসন্ত কুমার দাসের বাড়ি এটি ফরাসগঞ্জের ৭৯তম ওয়ার্ডে অবস্থিত। বসন্ত কুমার দাস ছিলেন বরিশাল এলাকার অধিবাসী। মাত্র ১২ বছর বয়সে তিনি ঢাকায় চলে আসেন। তারপর ইট, কাঠ, শাখা, কাপড়ের ব্যবসা করেন এই বসন্ত কুমার। ২০ শতকের শুরুতে বসন্ত কুমারের ব্যবসা যখন বেশ জমজমাট, ঠিক সে সময় ১৯১১ সালে গড়ে তোলেন এই বাড়িটি। আসরারুল হোসেন ছিলেন তৎকালীন কলকাতার একজন নামকরা ব্যারিস্টার। এক মামলা সূত্রে তার সাথে পরিচয় হয়েছিল। পূর্ব পাকিস্তানে ১৯৫০ সালের দাঙ্গায় বসন্ত কুমার দাসের পরিবার বেশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এরপর দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সে সময় বসন্ত কুমারের পরিবারের সাথে আসরারুল হোসেনের পরিবারের চুক্তি হয় বাড়ি অদল বদলের। বসন্ত কুমার দাসের লক্ষ্মী ভিলা ছিল অনন্য স্থাপত্যশৈলী আর জাঁকজমক অভিজাতপূর্ণ একটি বাসস্থান। বিশাল হল, ঘরে দামি আসবাবপত্র, পাশাপাশি ছিল বিলিয়ার্ড খেলার ব্যবস্থা। জাঁকজমকের দিক দিয়ে আসরারুল হোসেনের কলকাতার বাড়ি এর ধারের কাছে ছিল না। তবে কলকাতার অভিজাত এলাকা পার্ক সার্কাসের পাশেই শেক্সপিয়ার সরণিতে অবস্থান ছিল সেই বাড়িটির। বাড়ি বদলের চুক্তি অনুযায়ী আসরারুল হোসেন তার পরিবার নিয়ে লক্ষ্মী ভিলায় বসবাস শুরু করলেও দাস পরিবার কলকাতার সেই বাড়িটির দখল পাননি কোনোদিন। তৎকালীন উভয় দেশের সরকার দেশ ছেড়ে যাওয়ার মানুষদের বাড়িঘরকে শত্রু সম্পত্তি হিসাবে চিহ্নিত করেছিল। পরবর্তীতে অন্য জায়গায় বহুতল কমপ্লেক্স নির্মাণ করে সেখানেই বসবাস করেন বসন্ত কুমার দাসের পরিবার। বেশ কয়েক বছর সপরিবারে লক্ষ্মী ভিলায় থাকার পর আসরারুল হোসেন বাড়িটিকে তার ল ফার্মের অফিসে পরিণত করেন। আসরারুল হোসেনের ছেলে আজমালুল হোসেনের তত্ত্বাবধানে ২০২৩ সালে বাড়িটির মূল কাঠামো সংস্কার করার উদ্যোগ নেন। বাড়িটির দেয়ালের কারুকার্যগুলো বারবার ভেসে উঠছিল চোখের সামনে। যে কোনো ভ্রমণপ্রিয়াসু পথিকের মনে সহসাই কৌতূহল জন্মাতে পারে এই লক্ষ্মী ভিলার রূপ দেখে। দেখে চেনার উপায় নেই, এই ভবনটি ছিল একটা সময়ে জৌলুসপূর্ণ বাড়ি। এই বাড়িতেই বসত নিয়মিত গানের আসর। সেই আসর মাতিয়ে দিতেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ওস্তাদ ওয়ালিউল্লাহ খাঁ কিংবা লক্ষ্মী দেবীরা। এই বাড়িতে কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য। কবি এখানে পা রেখেছেন বেশ কয়েকবার। সেই বাড়িটি এখন পরিণত হয়েছে মশলার আড়তে। বাড়ির ভিতরে গড়ে উঠেছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। ইংরেজরা এখানে যখন ব্যবসা করতে আসতেন তখন সে সময় এখানে ২০০ টাকায় রাত্রি যাপন করতেন। তাই অনেকে এটিকে ঢাকার প্রথম 5 স্টার হোটেল বলেও থাকেন।
পুরান ঢাকার ফরাসগঞ্জ রোডের দিকে একটু এগিয়ে গেলেই রাস্তার ডান দিকে দেখা মিলবে 1800 শতকের আর্মেনিয়ানদের তৈরি ঢাকার বিখ্যাত বাড়ি রূপলাল হাউস। ঢাকার সবচেয়ে বড় বাড়িগুলির মধ্যে এটি অন্যতম। রূপলাল হাউস তার রূপ হারিয়ে ফেলেছে অনেক আগেই, এখন এর অস্তিত্ব প্রায় বিলুপ্তির পথে। বুড়িগঙ্গা নদীতে শুধু বিলাস জাহাজ নয়, বাণিজ্যিক জাহাজও যুক্ত সে সময়। 1888 সালে ভারতের ভাইসরয় লর্ড ড্যাফরিনের ঢাকা সফরকালে রূপলাল হাউসেই অবস্থান নিতেন। আর্মেনিয়ান, ব্রিটিশ এবং ঢাকার ক্লাসিক চেহারা মিলিয়ে সে বাড়ি আসলেই ছিল দেখার মতো। ব্রিটিশ ভারতে বাংলা এবং এখনকার বাংলাদেশ সবসময় ছিল গুরুত্বপূর্ণ। কলকাতার ব্রিটিশ ভারতের প্রাথমিক রাজধানী ছিল অনেক দিন। এই সময়টাতে ঢাকা কিছুটা অবহেলিত ছিল। তবে ধীরে ধীরে ব্রিটিশ শাসনামলে দ্বিতীয় শতকে মুসলমান সমাজে এলিট শ্রেণীর প্রভাব বাড়তে থাকায় ঢাকার গুরুত্ব বাড়ে। ঢাকার হিন্দু সমাজও কলকাতার ধনিক শ্রেণীর সঙ্গে পাল্লা দেওয়ার মতো প্রভাব প্রতিপত্তি অর্জন করেছিলেন এই সময়টাতে। তাদের নিজেদের মধ্যে আবার তৈরি হয় প্রতিযোগিতার মনোভাব। ব্রিটিশদের সর্বগ্রাসী বাণিজ্য নীতি আর কলোনিয়াল শাসন প্রকৃতির কারণে অন্যান্য বিদেশি বণিকরা ঢাকা ছেড়ে যেতে থাকে। বিক্রি হতে থাকে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি, রয়ে যায় সেসবের স্থাপত্য রীতি, আর এর সাথে যোগ হয় ব্রিটিশ ও দেশি স্থাপনার সে সময় ট্রেন্ড। ওই সময়কালে ঢাকার দুই বিখ্যাত ব্যবসায়ী ছিলেন রূপলাল দাস ও রঘুনাথ দাস। ঢাকার বণিক সমাজে বেশ নামডাক ছিল দুজনের। 1835 সালের দিকে তারা সিদ্ধান্ত নেন নিজেদের সামাজিক মর্যাদার সঙ্গে সঙ্গে মানানসই একটা বাড়ি কেনা তাদের দরকার। তারা বেছে নিলেন সে সময় ঢাকার সবচেয়ে বড় বাড়িগুলোর একটিকে। আর্মেনিয়ান জমিদার আরাতুন 1825 সালের কাছাকাছি সময়ে বাড়িটি তৈরি করেছিলেন। 10 বছর বয়সী বাড়িটি রূপলাল কিনে নেন নগদ টাকায়। বলার অপেক্ষা রাখে না রূপলাল ব্যবসায়ী হিসাবে ধর্নাঢ্য ছিলেন। তবে প্রায় সব ইতিহাস ঘেটেই পাওয়া যায় তার ব্যবসায়ের উন্নতির পিছনে মেধা, শ্রম ও রুচির প্রশংসা। বাড়ির ব্যাপারেও শুধু বাড়ি কিনেই খুশি হননি, নিজের পছন্দ ও চাহিদা রুচির সমন্বয়ে পুনর্নির্মাণ করেছিলেন এই বাড়িটি। এভাবেই রূপলাল হাউস হয়ে ওঠে ঢাকার বিলাসী ধন্যাঢ্য ব্যবসায়ীদের জৌলুসে ভরা বাসভবন। ছাত্র হিসেবে মেধাবী ছিলেন। প্রবেশিকা পরীক্ষায় পেয়েছিলেন মেধাকমের জন্য 10 টাকার বৃত্তি। ব্যবসা জীবন শুরু করেছিলেন লগ্নি ব্যবসা করে, তাও একদম পথে পাটের তৈরি বস্তা বিছিয়ে হকারের মতো। সেখান থেকে মেধার জোরেই উঠে যান ঢাকার শহরের সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ীর কাতারে। আর মানুষ হিসাবে ছিলেন ভয়াবহ বিলাসী। এই বাড়ি পুনর্নির্মাণের কাজ তিনি দেন কলকাতার বিখ্যাত ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং কোম্পানি মার্টিন অ্যান্ড কোংয়ের হাতে। বিশাল নির্মাণযজ্ঞে ব্যবহার করা হয় স্থানীয়ভাবে পোড়ানো ইট আর প্রচুর লোহা। নির্মাণ কাজ চলছিল দীর্ঘ সময়। কত সাধে কত যত্ন করে নির্মাণ করেছিলেন এই স্বপ্নের বাড়ি। ব্রিটিশ শাসনের শেষ ভাগে ধর্ম হয়ে উঠেছিল নতুন ঢাকাই সমাজের নিয়ামক। 1905 সালের বঙ্গভঙ্গ আমরা এখন মনে করি বাংলার স্বাধীনতার একটি ধাপ হিসাবে। রূপলালের মতো সম্ভ্রান্ত হিন্দু পরিবারের অধিপতিদের জন্য ধর্মভিত্তিক দেশভাগের ধারণাটি ছিল আতঙ্কের। 1947 সালের দেশভাগের সময় দাস পরিবার আর যেন সাহসী পেল না ঢাকা শহরে থাকার। বাড়ি বিক্রি করে চলে গেলেন সীমানা পেরিয়ে। দেশভাগের 8-10টি বিয়োগান্তের সম্পর্কের মতো শেষ হয়ে গেল দাস পরিবারের সঙ্গে অভিজাত ঢাকার স্মৃতি। বাড়ির মালিকানা নিয়ে দলাদলি শুরু হয় তখন থেকেই। তবে 1958 সালে মোহাম্মদ সিদ্দিক জামাল রূপলাল হাউস কিনে নেন, নাম দেন জামাল হাউস। পুরনো ঢাকার ঐতিহ্যবাহী বাড়িটির শরীরে এখনো এই নামটি রয়েছে। ঢাকার অতি প্রাচীন একটি বাড়ি, নাম মঙ্গলালয়। খুব সুন্দর একটি নাম। বাড়িটিও আরো সুন্দর। অপরূপ নির্মাণশৈলী। যারা দেখেছেন তারা জানেন, চোখ একদম আটকে যাওয়ার মতো। এটি ঢাকার ইতিহাস ঐতিহ্যের অমূল্য স্মারক। সাধারণ মানুষকে তো ভীষণই কৌতূহলী করে তোলে, সেই সাথে অতীতে ফিরিয়ে নিয়ে যায়। মঙ্গলালয় পুরান ঢাকার ফরাসগঞ্জে অবস্থিত।
এই ফরাসগঞ্জের ইতিহাসও কম চমকপ্রদ নয়। একটু বলে নেওয়া যাক, 18 শতকে ঢাকার ফরাসি বণিকদের বাণিজ্যিক কেন্দ্র ছিল এই ফরাসগঞ্জ। বিপুল অর্থবিত্তের মালিক ছিলেন এই বণিকরা। এই এলাকাটিকে বিশেষভাবে গড়ে নিয়েছিলেন। তাই প্রাচীন ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থাপনার খোঁজ করতে এখনও ফরাসগঞ্জে যেতে হয়। সেই যুগ কালকে তুলে ধরার মতো অনেক স্থাপনা সেখানে ছিল। এখনও অবশিষ্ট আছে রূপলাল হাউসের মতো অনেক কিছু। রূপলাল হাউসের কথা তো সবারই জানা। প্রতিদিনই অসংখ্য পর্যটক ছুটে আসছেন এই স্থাপনাটি দেখতে। এরকমই আরেকটি স্থাপনা মঙ্গলালয়। অভিন্ন প্রেক্ষাপটে বিকে দাস রোডে বাড়িটি নির্মিত হয়েছিল। ঐতিহ্যপ্রেমীরা পুরান ঢাকার অলিগলি ঘুরে সেখানে ঠিক পৌঁছে যান। এত আগে কি করে এমন আকর্ষণীয় একটি ভবন নির্মিত হয়েছিল ভেবে কুল কিনারা পান না। ভবনটির প্রাথমিক তথ্য কংক্রিটে গায়ে করা রিলিফ ওয়ার্কে এখনও দৃশ্যমান। একেবারে উপরের দিকে রোমান হরফে মঙ্গলালয় নামটি লেখা আছে। একইভাবে উল্লেখ করা আছে এর নির্মাণ সাল। সেই অনুযায়ী এটি 1915 সালে নির্মিত। ইতিহাসবিদদের মতে মঙ্গলালয় নির্মাণ করেন আশুতোষ দাস। ফরাসগঞ্জের অন্যান্য জমিদার ব্যবসায়ীদের মতো তিনিও নানা রকম ব্যবসা করতেন। সফল ব্যবসায়ী এবং শৌখিন মানুষ ছিলেন তিনি। এ কারণেই তার দ্বারা আইকনিক ভবন নির্মাণ করা সম্ভব হয়েছিল। ধারণা করা হয় এই বাড়িতেই তিনি সপরিবারে বসবাস করতেন। স্বপ্নের দ্বিতল ভবনটি নানাভাবে অলঙ্করণ করেছিলেন তিনি। ভবনের সামনের অবয়বে ছিল ডিটেইল কারুকাজ। একতলায় মূল প্রবেশপথে একাধিক খিলান। প্রতিটি খিলানের উপরে গোলাকার কার্তুস ছিল। হাই রিলিফে অনিন্দ সুন্দর ফিগারেটিভ কাজ করা হয়েছিল। ছাদের উপর ছিল অলঙ্করণ করা 3টি ত্রিভুজাকৃতির পেডিমেন্ট। ফ্রেঞ্চ রোকোকো স্টাইলে অলঙ্করণ করা পেডিমেন্টটি ছিল মাঝখানে। এভাবেই সে সময়ের শিল্পরুচি, স্থাপত্য চিন্তা ও সক্ষমতার প্রমাণ রাখা হয়েছিল ভবনের পুরোটা জুড়ে। বাড়ির বিভিন্ন অংশে মানুষের বিচিত্র ফিগার থাকায় স্থানীয়দের কাছে এটি পুতুল বাড়ি নামেও বেশ পরিচিত। স্থাপত্যশৈলীর পাশাপাশি মঙ্গলালয় বেদনা বিধুর দেশভাগের সাক্ষী। দেশভাগের সময় 1947 সালে বাড়ির মালিক আশুতোষ দাস সপরিবারে ভারতে পাড়ি জমান বলে জানা যায়। সে সময়ের তথ্য মতে শুধু থেকে গিয়েছিলেন তার পুত্র গোপাল দাস। পরবর্তীতে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বাড়িটি। পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকায় যেসব বাড়িতে অগ্নিসংযোগ করেছিল সেগুলোর মধ্যে মঙ্গলালয় ছিল অন্যতম। এই দৃষ্টিকোণ থেকে বাড়িটির একটি ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করা যায়। কিন্তু বর্তমান সময়ে মশলার আড়ত এবং অবৈধ দখলদারদের কারণে এই মঙ্গলালয় ধ্বংসের পায়তারা চলছে। বিবিকা রওজা পুরান ঢাকার ফরাসগঞ্জের বিকে দাস রোডে অবস্থিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়েবী প্রতীকী রওজা। এই বিবিকা রওজা বলতে মূলত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতীকী রওজাকেই বোঝানো হয়। এই রওজার সাথে অনেক অলৌকিক বিষয় জড়িয়ে আছে। লোকমুখে প্রচলিত যে মণি বেগম ছিলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভীষণ ভক্ত অনুরাগী। কোনো এক রাতে মণি বেগম স্বপ্নে দেখেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমার শোবার ঘরটি পরিষ্কার ও সংস্কার করো, ওইখানে আমার রওজা খুঁজে পাবে। মণি বেগম ব্যাকুল হয়ে স্বপ্নে পাওয়া নির্দেশনা পালন করতে লাগলেন। একটা সময় তিনি দেখলেন সত্যি সত্যি সোনা দিয়ে মোড়ানো একটি প্রতীকী রওজা মাটির গভীর থেকে জেগে উঠেছে। এরপর মণিবিবির পুত্র আমির খান 1600 সালে একটি স্থাপনা নির্মাণ করেন। তখন ভারতবর্ষে সম্রাট আকবরের শাসনামল ছিল। অতি দ্রুতই এই খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লে দূর দূরান্ত থেকে বিভিন্ন ধর্মবর্ণের মানুষ এই রওজা জিয়ারত করতে শুরু করলেন। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধর্মের মানুষ এখানে গায়েবী রওজা জিয়ারতের উদ্দেশ্যে আসেন এবং তাদের মনের বিভিন্ন মনোবাসনা পূরণে দোয়া করে থাকেন। লোকমুখে শোনা যায় এখানে যারা সৎ উদ্দেশ্য নিয়ে আসেন
তারা কেউ নাকি খালি হাতে ফিরে যান না। অনেকেই ধারণা করে থাকেন এই বিবি কা রওজা শিয়া সম্প্রদায়ের একটি পবিত্র স্থান। আসলে এই ধারণাটি সম্পূর্ণ ভুল। এই বিবি কা রওজা মূলত সুন্নিদের। শিয়াদের সাথে এর কোনো সম্পর্ক নেই। মহরম মাসের 10ই মহরম পবিত্র আশুরার দিনে এখান থেকে শোক মিছিল বের করা হয়, যার কারণে অনেকেই শিয়া অনুসারী মনে করে থাকে। এখান থেকে মহরমের যে শোক মিছিলটি বের হয় তার নাম বোলতা গাওয়া। বোলতা গাওয়ায় শিয়াদের তাজিয়া মিছিলের মতো বুক চাপড়ে বা রক্তাক্ত করে মাতন করা হয় না। ইমাম হোসেন রাদিয়াল্লাহ তাআলা আনহুর মাতা মা ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহার প্রতীকী রওজা ইঞ্জিন চালিত খোলা গাড়ি করে পুরান ঢাকার অলিগলি পেরিয়ে চিকাতলা বা ধানমন্ডি ঈদগাহের পুকুর পর্যন্ত গিয়ে তাদের মিছিল শেষ করা হয়। সেখানে প্রতীকী সমাধি ডুবিয়ে শোক প্রকাশের মাধ্যমে বোলতা গাওয়ার আনুষ্ঠানিকতা শেষ করা হয়। বছরে 12 বার এই রওজার গিলাপ পরিবর্তন করা হয়, তবে সেটা মহিলারাই করে থাকে। পুরুষদের গিলাপ পরিবর্তনের অনুমতি নেই। ধর্মীয় বিষয়গুলো সম্পূর্ণ বিশ্বাসের উপর নির্ভরশীল। কারো বিশ্বাসে আঘাত দেওয়ার অন্য কারো অধিকার নেই। ধর্মীয় দিক এবং প্রাচীন নিদর্শন হিসাবে বিবি কা রওজা অনেক তাৎপর্যপূর্ণ। দর্শক বন্ধুরা, টু দ্য ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম ফরাসগঞ্জের গুরুত্বপূর্ণ প্রাচীন নিদর্শন নিয়ে একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র। টু দ্য ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল। নিত্য নতুন ভিডিও দেখতে টু দ্য ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন, কারণ আপনাদের লাইক, কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে।